মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে 5 জনের মৃত্যু, দগ্ধ 8 জন হাসপাতালে। পিয়ার সহ 5 দাবিতে জামায়াত সহ সমমনা 6 দলের মানববন্ধন। জন আগ্রহ না থাকলেও জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ রিজভির। শাপলা দেওয়ার সুযোগ নেই, বিকল্প না জানালে এনসিপির প্রতীকের সিদ্ধান্ত নিজে নেবে কমিশন। স্বৈরতান্ত্রিক আচরণ বলছেন দলটির নেতারা। মার্চ টু সচিবালয় কর্মসূচির প্রস্তুতি এমপি ও শিক্ষকদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান। প্রজ্ঞাপন পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা। 35 বছর পর কাল চাকসু নির্বাচন। ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। রাকসুতে আচরণ ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 6টি রাজনৈতিক দল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আর সুষ্ঠু নির্বাচন করতে 5 দফা দাবি মেনে নেয়ার তাগিদ দিয়েছেন দলগুলোর নেতারা। হাসিফ বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। সংস্কার এবং এর বাস্তবায়ন পদ্ধতি ঐকমত্য কমিশনের বৈঠকে সমাধান হয়নি বলেই রাজপথে নেমেছে ইসলামী সমমনা দলগুলো। যুগপথ কর্মসূচির অংশ হিসাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ, গণসংযোগ এবং জেলায় জেলায় স্মারকলিপি দেওয়ার পর এবার রাজধানী জুড়ে মানববন্ধন করল জামাত সহ 6টি রাজনৈতিক দল। মঙ্গলবার যাত্রাবাড়ি থেকে গাবতলী এই 20 কিলোমিটার পথের বিভিন্ন অংশে মানববন্ধন করে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় বেলা 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় জামাতের শীর্ষ নেতারা। তারা বলেন, ভোটের অধিকার নিশ্চিতে পিয়ার পদ্ধতি প্রয়োজন। এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার এবং নির্বাচনের স্বকীয়তা বজায় রাখতে আলাদা ভোট দিতে হবে। যেসব উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে সেসব উপদেষ্টাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে একই দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলন। নির্বাচন কমিশন একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে জানিয়ে দলটির নেতারা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন এটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আহ্বান জানাবো, নির্বাচনের পূর্বেই জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন করাতে হবে। এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। একই সময়ে পল্টন মোড়ে মানববন্ধনে উপদেষ্টাদের সমালোচনা করেন খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। তারা বলেন, উপদেষ্টাদের একটি অংশ একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে যা দেশের গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। ভোটের নামে পড়াশোনা হবে, এই আগের ভোট যেভাবে হয়েছে এভাবে হওয়ার চেষ্টা করা হবে। এটা জাতি মেনে নেবে না, আমরা মেনে নেব না। এদিকে দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসও একই দাবিতে মানববন্ধনে অংশ নেয়। দলটির শীর্ষ নেতারা বলেন, পিয়ার ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
এছাড়া একই দাবিতে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের শীর্ষ নেতাকর্মীরা শাহবাগে মানববন্ধন করেন। এমন সময় ইসলামী দলগুলো রাজপথে আন্দোলন করছেন যখন আর 2 দিন পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বলেন, যে বিষয়ে মানুষের অভিজ্ঞতা ও আগ্রহ নেই সেটি জোর করে চাপিয়ে দিতে চায় একটি দল। এ সময় বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া জামায়াতের নেতাদের বিষয়ে দলটি সরব না হয়ে তারা পিআর নিয়ে সরব বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। রিজভির দাবি, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য জামাত দৌড়ঝাঁপ করছে। অনুষ্ঠানে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে, তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে নতুন চাহিদা না দিলে এনসিপির প্রতীক চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আর প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আচরণ স্বৈরতান্ত্রিক বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দল এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে গেল কয়েক মাসে আলোচনার কমতি নেই। দফায় দফায় বৈঠক ও আলোচনার পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এনসিপি বিকল্প চাহিদা না দিলে কমিশন নিজেই দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আচরণকে স্বৈরতান্ত্রিক বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এমন আচরণ অব্যাহত রাখলে নির্বাচনে অংশ না নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এই নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার, এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। এদিকে এনসিপি সাপ্লাই পাবে বলে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। আর নেত্রকোনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। যদি কোনো চাপে শাপলা প্রতীক দেওয়া না হয়, তবে তাদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো। নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, নতুন 12টি রাজনৈতিক দলের বিষয়ে অনুসন্ধান এখনও শেষ হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি। গণভোট হবে কিনা তা এখনও নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন হয়নি বলেও জানান ইসি সচিব। রাজু আহমেদ, এখন, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও 3 দফা দাবিতে সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
আর আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। খোলা আকাশের নিচে কেটে গেছে 2 রাত, আরো জোরালো হয়েছে দাবি। 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে চলছে কর্মবিরতি। মঙ্গলবার সকালে বিভিন্ন জেলা থেকেও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে হামলার ঘটনায় নিন্দা জানান শিক্ষকরা। তারা বলেন 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে গেছে। আমি মনে করছি সরকার এই মুহূর্তে আমাদের দাবি মেলানো দরকার। আমাদের উপর এই নির্যাতিত হামলা চালিয়েছে, আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ তারাও কোনো না কোনো শিক্ষকের হাত দিয়েই আজকে এই পর্যন্ত আসছে। 1499ও হবে না, 74ও হবে না, 20 মানে 20, 15 মানে 15, 75 মানে 75 দিতে হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি নিয়ে পুলিশের রমনা জোনের ডিসি শহীদ মিনারে এসে কথা বলেন শিক্ষক নেতাদের সাথে। পরে বেলা 12টার কর্মসূচি পিছিয়ে বিকাল 4টায় নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষকরা। রাজনৈতিক কর্মসূচি দেওয়ার জন্য রাজপথে আসি নাই, আমরা শুধু আমাদের ন্যায্য দাবিটুকু আদায়ের জন্য সরকার মহোদয়ের কাছে দাবি জানিয়েছি। 4টার পরে আমরা এই সচিবালয় মার্চ টু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কালকে থেকে আজকে যা দেখছেন এর থেকে অধিক এবং 10 গুণ এখানে উপস্থিত হবেন। 4টার মধ্যে যদি ওনারা প্রজ্ঞাপন জারি না করেন তাহলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। সরকারের পক্ষ থেকে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপনের ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের কথাও জানান বিক্ষুব্ধরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন বাইজিদ সাদ। সাদ, জানাবেন মার্চ টু সচিবালয় কর্মসূচির সবশেষ কী তথ্য রয়েছে আর এখন শিক্ষকরা কোথায় অবস্থান করছেন? মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3টি দাবিতে শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। তবে সেটিতে মূলত তারা সরকারি একটি প্রজ্ঞাপন চেয়েছিলেন। সেই প্রজ্ঞাপনটি না দিলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে সেই প্রজ্ঞাপন যেহেতু দেওয়া হয়নি, এই মুহূর্তে আসলে শিক্ষকরা মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন এবং তারা শহীদ মিনারে যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেটি পার করে এই মুহূর্তে তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন। সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত খবর এসেছিল যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসার একটি প্রস্তাব এসেছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে শিক্ষকদের কাছে। তবে শিক্ষকরা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন। তারা বলেন যে বসাবসি অনেক হয়েছে, এখন আর তারা আসলে বসতে চান না। তারা সরাসরি তাদের যেই মূল কর্মসূচি ছিল অর্থাৎ মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচির দিকেই তারা ধাবিত হয়েছেন। আমরা এখানের শিক্ষক নেতারা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে তারা মূলত গত পরশুদিন প্রেস ক্লাবে যখন তাদের ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন আন্দোলনে, সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে এবং তাদের টিয়ার গ্যাস সহকারে তাদের উপরে কিন্তু হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে মূলত শিক্ষকরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পাশাপাশি অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা সারা দেশে কর্মবিরতিতে গিয়েছিলেন। 30,000-এরও বেশি স্কুল কলেজে কিন্তু স্কুলে কর্মসূচি চলছিল। তারই প্রেক্ষিতে কিন্তু সারা দেশে যেই পাঠদান শিক্ষার্থীদের সেটি বন্ধ হয়ে গিয়েছিল এবং তারা বলছেন যে শিক্ষা উপদেষ্টা আসলে এই 2 দিন যে তাদের শিক্ষাক্রম বন্ধ থাকলো শিক্ষার্থীদের,
সে ব্যাপারে আসলে যেহেতু শিক্ষা উপদেষ্টা ভ্রুক্ষেপ করেননি বা সংশ্লিষ্ট দপ্তরের কেউই এই বিষয়টিতে যেহেতু গুরুত্ব দেননি, তো সেই হিসেবে তাদের যেই দাবি, সেই দাবি তারা আসলে যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং সেটির প্রেক্ষিতে মূলত তারা আজকে মার্চ টু সচিবালয় কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা কিন্তু শুরু করেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে তারা এই মুহূর্তে মূলত সচিবালয়ে যাবেন এবং ওখানে ঘেরাও করে তাদের যে দাবি সেটি যাতে মেনে নেওয়া হয় সেটির বিষয়ে তারা যেই কাজ করা দরকার সেটি তারা করবেন। আমাদেরকে কিন্তু তারা তেমনটি জানিয়েছেন, আমরা একটু দেখাতে চাই। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচির খবর জানাচ্ছিলেন বাইজিদ সাদ। রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত 8 জন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। জানাবেন আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল আর হতাহত ক্ষয়ক্ষতি নিয়ে আর কি তথ্য রয়েছে? প্রাথমিক পর্যায়ে এখানে যে আগুন রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণের অবস্থায় রয়েছে, তবে যে জিনিসটি বলতে চাই এখানে কিন্তু দুটো জায়গায় আগুন লেগেছে। প্রথমত যদি বলতে চাই এখানে যে কাপড়ের কারখানা রয়েছে সেখানকার আগুনটা নিয়ন্ত্রণে এসেছে, তবে যে কেমিক্যালের যে অংশটি রয়েছে সেখানে আসলে কি পরিস্থিতি চলছে ধোয়ার জন্য আসলে ফায়ার সার্ভিসে যারা কর্মকর্তা যারা রয়েছেন বা যারা কাজ করছেন তারা কিন্তু এখন পর্যন্ত পুরোটা কিন্তু আসলে বলতে পারছে না। কিছুক্ষণ আগেই কিন্তু দায়িত্বরত একজন আমাদের সাথে কথা বলেছেন, গণমাধ্যমকে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এখন পর্যন্ত এখানে মোট 9 জনের মৃতের সংবাদ এবং একজনকে দগ্ধ অবস্থায় বলছেন এবং এই সংখ্যাটা আসলে কত হবে আসলে সেটা আসলে পরবর্তীতে যখন পর্যবেক্ষণ করবে তখন বোঝা যাবে। তবে আপাতত যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এখানে যে কাপড়ের কারখানার অদূরেই যে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেখানে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে। সেই ধোঁয়ার অংশটায় যেহেতু দাহ্য পদার্থ থাকার একটা শঙ্কা করা হচ্ছে, সেই শঙ্কার জায়গা থেকে তারা স্পষ্ট করছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা আসলে সেই জায়গাটিতে যেতে পারছেন না এবং তারা খুবই নিরাপদে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে তারা আসলে সেখানে দেখভাল করার চেষ্টা করছেন যে আসলে সেখানে কোনো বিস্ফোরণের সুযোগ রয়েছে কিনা, সেই সকল নিরাপত্তা মেনে কিন্তু তারা এখন ওখানে প্রবেশ করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে আগুন লাগার পর থেকে আমরা দেখেছি যে এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে যারা রয়েছে তারা যোগ দিয়েছেন, সেনাবাহিনীর একটি চৌকস দলকে দেখেছি তারা এখানে আছেন এবং একই সাথে আশেপাশে যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসলে এখানে আছেন। পাশাপাশি আমরা দেখেছি উৎসুক জনতা ছিলেন, তাদেরকে নিরাপদ দূরত্বে রেখে আশেপাশের যে সড়কগুলো রয়েছে তার যান চলাচল বন্ধ করে দিয়ে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যে এখানে আসলে আগুন কোন পরিস্থিতিতে আছে সেটি দেখবার জন্য। এবং এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন অগ্নিকাণ্ডের যে ঘটনা রয়েছে সেটি কিন্তু প্রায় 4 ঘন্টারও বেশি পেরিয়ে গেছে, কারণ 11:56 ফায়ার সার্ভিস এখানে কাজ করা শুরু করেছে। এখনো কিন্তু সেখানে ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো কিন্তু তারা খুব একটা নিরাপত্তা নিয়ে সেখানে যেতে পারছেন না এবং এর বাইরে যে কাপড়ের যে গার্মেন্ট ছিল সেখান থেকেই আসলে তারা 9 জনের একটা মৃতের সংবাদ জানিয়েছেন। কিন্তু কেমিক্যাল গোডাউনের মধ্যে আসলে সেখানে কি পরিস্থিতি সেটি এখন পর্যন্ত আসলে বিস্ফোরণের সংখ্যার একটা জায়গা থেকে তারা বলতে পারছেন না, সেখানে গেলে তারা হয়তো বা নিশ্চিতভাবে বলতে পারবেন। তবে এখানে ফায়ার সার্ভিসে 11টি ইউনিটের সংবাদ আমরা পেয়েছিলাম, এর পরে আসলে আরও ইউনিট হয়তো বা আনায়ন করা হবে এবং তারা চেষ্টা করছেন যে সেই জায়গাটি দেখবার জন্য। এছাড়াও আমি আরও কিছু তথ্য দিতে চাই, আশেপাশে যে জায়গাটি রয়েছে আশেপাশে বেশ কিছু আবাসিক ভবন রয়েছে এবং একই সাথে যদি বলতে চাই যে এর পাশেই কিন্তু রয়েছে বেশ কিছু ব্যবসা বাণিজ্যের দোকান রয়েছে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আসলে আগুন কিন্তু প্রথম অবস্থায় যখন বিস্ফোরণের জায়গাটিতে অর্থাৎ হচ্ছে কেমিক্যাল গোডাউনে লেগেছে তখন কিন্তু আগুনের ফুলকি খুবই দাহ্য পদার্থগুলো খুবই শক্তভাবে কিংবা খুবই বড়ভাবে ফুলকি দেখিয়ে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল। যেহেতু সময়ের সাথে সাথে এখন আগুনটা নিভে গেছে তবে এখনও কিন্তু ধোঁয়া উঠছে। এবং একটি বিষয় বলতে চাই, কেমিক্যালের আসলে প্রবণতাটা আসলে সাধারণভাবে বা সাধারণ দৃষ্টিতে আসলে অনুধাবন করাটা খুবই দুরূহ, কারণ কেমিক্যাল কিন্তু বিভিন্ন সময় আসলে বিভিন্নভাবেই আসলে বিভিন্ন ধরনের আচরণ করে, কখন হঠাৎ করে বিস্ফোরিত হতে পারে, কখন কোন ধরনের বিক্রিয়া করতে পারে, কোন রিয়েজেন্টগুলো আসলে কোন ধরনের আচরণ করে, এটা কিন্তু স্বাভাবিকভাবে যারা উদ্ধার কর্মী রয়েছে তাদের পক্ষে কিন্তু পুরো বিষয়টা বোঝা কিংবা অনুধাবন করা বা নিরাপত্তার সাথে কাজ করা সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে গাজীপুরেও কিন্তু একই ধাঁচে একটা অগ্নিকাণ্ড
ঘটেছিল সেখানে দেখেছি যারা নিরাপত্তার সাথে ছিলেন, যারা ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন, তাদেরও কিন্তু একটা হতাহতের খবর জেনেছি। তো সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি যারা সেনাবাহিনী রয়েছেন, পুলিশকে দেখতে পাচ্ছি, সবাই কিন্তু নিরাপদ দূরত্বে থেকে আসলে যতটা ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সেই বিষয়টি দেখছেন। এবং চারপাশের এলাকায় কিন্তু একটা রাশভারী থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ আসলে এই বিস্ফোরণের শব্দ বা যে কোনো সময় বিস্ফোরণ হলে এটা আসলে যতটা প্রকট আকার ধারণ করে এবং ধোঁয়ায় যেহেতু চারপাশ ছড়িয়ে গেছে, 4 ঘন্টা পেরিয়ে গেছে, 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অনবরত ধোঁয়া উঠছে, আগুনের ফুলকি কমে গেছে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অব্যাহত রয়েছে। এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস তাদের যে সর্বোচ্চ উন্নত যে প্রযুক্তি রয়েছে, ফোমিং প্রযুক্তি রয়েছে, তাদের যে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পানির কোনো স্বল্পতা আছে কিনা বা এখন আপাত দৃষ্টিতে পানির কোনো সংকট আছে কিনা, তারা কিন্তু একটা বিষয় আমাদেরকে স্পষ্টভাবে বলেছে যে না, সেই অর্থে আসলে এখানে পানির কোনো সংকট নেই, কারণ আশেপাশে যে আবাসিক ভবন বা যে ওয়াসাল লাইন রয়েছে সেখান থেকে তারা আসলে পানির সরবরাহটা করছে। আর আপাত দৃষ্টিতে উৎসুক জনতারাও রয়েছে, তবে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন যে আসলে যারা উৎসুক জনতা আছে তাদেরকে দূরে সরিয়ে আসলে যতটা নির্বিঘ্নে আসলে উদ্ধার কার্য সম্পাদন করা যায়। আমরা দেখেছি যখন প্রবেশ করছিলাম, দেখেছিলাম যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা আসলে অনেকক্ষণ ধরে কাজ করার ফলে ক্লান্ত হয়ে গেছেন, এরপরেও কিন্তু তারা আসলে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছেন। এছাড়াও যেমনটা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকেই রয়েছেন এখানে, তারাও আসলে চেষ্টা করছেন নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে যতটুকু কাজ করা যায় সেই বিষয়টি দেখবার জন্য। এবং আরেকটি বিষয় বলতে চাই, অদূরেই যেহেতু আমাদের একটু নিরাপদ দূরত্ব থেকেই আমাদেরকে কাজ করতে হচ্ছে, কারণ অদূরেই হচ্ছে কেমিক্যাল কারখানা, সেখানে যেহেতু উদ্ধার করাটা যারা উদ্ধার করছেন তাদের পক্ষেও অনেকটা ঝুঁকির বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে আসলে কেমিক্যালের আসলে প্রবণতা কি, কেমিক্যাল আসলে কখন কোন ধরনের আচরণ করবে এই বিষয়টি বলা দুরূহ। আমরা প্রশ্ন করেছিলাম অনেককে যে এখানে কোন ধরনের কেমিক্যালের গোডাউন ছিল বা কোন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করা হতো, এই বিষয়টি আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা আসলে এখন পর্যন্ত জানেন না, তবে তারা অবশ্যই যখন বিষয়টি পর্যবেক্ষণ করবেন তখন আমাদেরকে জানাতে পারবেন। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তারা সবাই পুরো আমরা দূর থেকে নিরাপদ দূরত্বে থেকেই আসলে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। তবে যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে যারা রয়েছেন তারা কিন্তু এখন কিন্তু বিভিন্নভাবে আসলে কোন ধরনের আচরণ করছে এই বিষয়টি দেখার চেষ্টা করছেন। প্রথমেই যে আমরা যে ভবনটি আমরা অদূরেই দেখতে পাচ্ছি, অর্থাৎ আকাশী কালার যে ভবনটি এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ভবনটিতে গার্মেন্টস কারখানা ছিল এবং এর অদূরেই যে 3 তলা যে ভবন রয়েছে এই ভবনটিতেই মূলত হচ্ছে কেমিক্যালের কারখানা ছিল। সেখান থেকে কিন্তু অনবরত ধোঁয়া উঠছে, একটা ঝাঁঝালো ধোঁয়া উঠছে আসলে কেমিক্যালের যে ঝাঁজ রয়েছে সেই জায়গা থেকে। এবং তার সামনেই যে মূল সড়ক রয়েছে, মূল সড়কের যে সংযোগস্থল রয়েছে, যে সন্ধিক্ষণ রয়েছে, এই সন্ধিক্ষণে থেকেই কিন্তু আপাত দৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সেখান থেকে উৎসুক জনতাকে থামাচ্ছেন এবং একই সাথে যারা স্বেচ্ছাসেবার কাজ করছেন, বিশেষ করে আশেপাশের যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যারা আছেন, এছাড়াও আমরা দেখেছি যে রেড ক্রিসেন্টের লোকজনকে দেখেছি, বিএনসিসির লোকজনকে দেখেছি, তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আসলে সহায়তা করছেন যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরেকটি তথ্য দিতে চাই, প্রাথমিকভাবে যে হতাহতের বিষয়টি রয়েছিল সেটি নিয়ে 5 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে পুনরায় ব্রিফিং করে বিষয়টিকে বাড়ানো হয়েছে, অর্থাৎ মোট 9 জন নিহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত আমরা পেয়েছি। এবং এখন পর্যন্ত তারা এখনও অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন দূরে ক্যামেরার মাধ্যমে হয়তোবা আপনার পুরোটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যেটা খালি চোখে এখান থেকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সবাই কিন্তু মুখের মধ্যে মাস্ক দিয়ে সেখানে যাচ্ছেন, চোখে গগলস পরছেন, কারণ কোনো যেহেতু পদার্থগুলো দাহ্য এবং কেমিক্যাল যেহেতু দাহ্য আচরণ করে, তো সেই জায়গা থেকে আসলে কখন আসলে কোথায় আগুন জ্বলতে পারে এবং কেমিক্যালের একটা ক্ষতিকর প্রভাব রয়েছে, একটা নেতিবাচক প্রভাব রয়েছে, কোন অবস্থাতে আসলে কেমিক্যাল কোন ধরনের আচরণ করে কখন চোখের ক্ষতি করতে পারে বা আমাদের যে ইন্দ্রিয় বা আমাদের ত্বক সহ চোখ, ত্বক, নাক কিংবা বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেখানেও একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তো এই ক্ষতির জায়গাটাকে সংবরণ করতে গেলে আসলে যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটার সর্বোচ্চ নিরাপত্তাটা নিয়েই আসলে এখানে কাজ করছে। আমরা একটু এদিকে দেখাচ্ছি যে বেশ কয়েকটি ইউনিট এখানে রয়েছে, বেশ কয়েকটি ইউনিট, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, সবাই চেষ্টা করছেন উৎসুক যারা জনতা রয়েছে তাদেরকে যত দ্রুত আসলে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়া যায়, কারণ পুনরায় যে আগুন জ্বলবে না এমন কোনো নিশ্চয়তা নেই, যেহেতু কেমিক্যালের একটি কারখানাও এখানে আগুন ধরেছে। এছাড়াও আমরা যদি আরেকটু বিষয় বলতে চাই যে এখানে যারা উৎসুক জনতা আছেন সবাইকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই আসলে তারা কাজ করবার চেষ্টা করছেন। তবে
পরবর্তীতে তারা আসলে উদ্ধার কার্যক্রমে সর্বশেষ জানালে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল। মিরপুরের রূপনগর থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন আতিক মেজবালগ্ন। হয়রানি কমাতে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই জামিন আদেশ কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে হাইকোর্টে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। সকালে হাইকোর্ট এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন, সেখানে আইন উপদেষ্টা আরও বলেন, এখন থেকে জামিন হওয়ার সঙ্গে এই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টা ধাপে কারাগারে বেইল বন্ড যেত, এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। সাধারণত মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। জানান, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। অবশেষে 3 যুগের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সকল জল্পনা কল্পনা শঙ্কা উড়িয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম চাকসু নির্বাচন। এর লক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই ভোট উৎসবে যে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য আইন শৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। র্যাব, পুলিশ, এপিবিএন সহ থাকবে প্রায় 2000 নিরাপত্তা কর্মী। আর প্রশ্নাতীত নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনও স্বচ্ছ ব্যালট বক্স, কোডযুক্ত ব্যালট পেপার সহ নানান পদক্ষেপ নিয়েছে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রার্থীরাও তা শেষ পর্যন্ত ধরে রাখার আহ্বান জানিয়েছেন। সকালে নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। ট্রাকে করে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হয় 5টি কেন্দ্রে, যেগুলো ওইসব কেন্দ্রের ডিন অফিসে সংরক্ষণ করা হবে। তবে অমোচনীয় কালি, ব্যালট পেপার, সিল সহ অন্যান্য জিনিসপত্র পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন পরিচালনায় 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 5টি কেন্দ্রের 7টি কক্ষের প্রায় 700 গোপন বুথে ভোট গ্রহণ চলবে। থাকবে ছবিযুক্ত ভোটার তালিকা। ভোটাররা নিজের ভোটার আইডি বলে নামের পাশে স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করে গোপন কক্ষে প্রবেশ করবেন। ভোটদানে সময় পাবেন সর্বোচ্চ 10 মিনিট। যা যা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনের কক্ষসমূহ, ভোট কেন্দ্র, গোপন কক্ষ, নির্বাচনী ম্যান পাওয়ার, আমাদের লজিস্টিক্স যা কিছু আছে একদম পারফেক্টলি রেডি। ব্যালট পেপার নিয়ে বিতর্ক এড়াতে প্রতিটি ব্যালটেই থাকবে গোপন কোড নাম্বার। এছাড়াও ওএমআর পদ্ধতির এসব ব্যালট 2 ধাপে ফলাফল যাচাই করা হবে। বিশেষ সফটওয়্যারে প্রতিবার ফলাফল একই হলে তা সঠিক বলে ধরে নিয়ে চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করা হবে। অ্যাকচুয়াল ব্যালট যখন স্ক্যানিং হবে, এই ডাটা ফাইলটা আবার তাদের 2 সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস হবে। আমরা আমাদের আইসিটি সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে একটা ক্লোজড খামে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার তার হাতে দিয়ে রাখবো। তাদেরটাও যখন আসবে উভয়টা খুলবেন, ওখানে এজেন্টের উপস্থিতিতে তারা মিলাবেন যে দুটো রেজাল্ট একই হলো কিনা। এদিকে গতকাল রাত থেকেই ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়েছে। সকাল থেকেও বিভিন্ন স্থানে টহল দেয় র্যাব সদস্যরা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কার খবর না থাকলেও সর্বোচ্চ সতর্কতায় থাকার কথা জানিয়েছে তারা। আমাদের ছাত্ররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাদের সংসদ নির্বাচন করতে পারে, সেজন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীকাল সারাদিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে, শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 27,500। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এদিকে রাকসু নির্বাচন ঘিরে প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, জানাচ্ছেন নিজের ব্যালট নম্বর, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন প্রচারণার শেষ দিনে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন, পাশাপাশি নিরাপত্তায় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে? উজ্জ্বল, আজ যে শেষ দিন, এটা কিন্তু একদম ক্যাম্পাসে যদি বাহিরের কেউ ঢোকে তাহলে ঢুকলেই বুঝতে পারবে যে আজকে রাকসু নির্বাচনের যে প্রচারণা সেটির শেষ দিন। কারণ আমরা দেখেছি সকাল থেকেই প্রার্থীরা যেভাবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে গিয়ে যেভাবে ভোট চাইছেন, যেভাবে নিজেদের প্রতিশ্রুতিগুলো বয়ান করছেন এবং দাবি করছেন যে
তারা যদি জয়ী হয় তাহলে যে ক্যাম্পাসের এই শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যে বিভিন্ন দাবি দেওয়া আছে, সুযোগ সুবিধা থেকে বিভিন্নভাবে বঞ্চিত ছিল, সেগুলো নিয়ে তারা কাজ করবেন, এই কথাগুলোই বারবার উঠে আসছে। এবং যে যারা প্রার্থী আছেন সব মিলিয়ে প্রায় 905 জন প্রার্থী, তারা কিন্তু একদম শেষ মুহূর্তে একদম তাদের দম ফেলার ফুরসত নেই বলা যায়। তারা একদম সবার কাছে গিয়ে ভোট চাইছেন। এবং যে আজকেই যেহেতু প্রচারণার শেষ দিন, রাত 12টা পর্যন্ত চলবে, এই জন্য এখন ক্যাম্পাসের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রত্যেকটি স্টুডেন্টের মুখে একটাই প্রসঙ্গ, সেটি হলো রাকসু নির্বাচন। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি গত কয়েকদিন ধরেই আলোচনার মধ্যে আছে এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন যে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের তাদের কমতি নেই এবং সম্পূর্ণভাবে তারা প্রস্তুত এই রাকসু নির্বাচনের নিরাপত্তার ক্ষেত্রে। এখনো পর্যন্ত তারা যেটি বলছেন যে 95% কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং বাকি যে 5 কাজ, যেমন ভোট কেন্দ্রগুলো রেডি করা, সেটি আজ বিকাল থেকেই শুরু হয়ে যাবে এবং কালকে সারাদিন ধরে এই কাজগুলো চলবে যতটুকু আমি জানতে পেরেছি। জানিয়ে রাখি যে প্রায় 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এর আগে দুর্গাপূজার ছুটির আগে হওয়ার কথা ছিল, তখন দুর্গাপূজার কারণে সেটি পিছিয়ে যায় এবং তার পরবর্তীতে একটা নতুন তারিখ ঘোষণা করা হয়। তখন এরপরে কিছুটা স্তিমিত বা একটু ঝিমিয়ে গেলেও গত 3-4 দিন আমরা লক্ষ্য করেছি যে ক্যাম্পাসের মধ্যে সবার মধ্যে যে সেই উৎসব আমেজটা, একটা নির্বাচন ঘিরে যেটি উৎসব আমেজ থাকার কথা, সেই উৎসব আমেজটা কিন্তু বিরাজ করছে। আমরা এর আগেও যখন ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেছিলাম, সেখানে যেরকম উৎসব আমেজ ছিল, আমার কাছে মনে হচ্ছে সেরকমটি কিংবা কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি এই উৎসব আমেজগুলো কাজ করছে। এবং প্রার্থীরা শুধু ক্যাম্পাসের ভিতরে নয়, ক্যাম্পাসের বাইরে বিভিন্ন যে ছাত্রাবাসগুলো আছে, শিক্ষার্থীদের আবাসস্থলগুলো আছে, সেখানেও তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং কোনো প্রার্থী আসলে বসে নেই এবং সাধারণ শিক্ষার্থীরাও বলছে যে তাদের দীর্ঘদিনের যেসব চাওয়া পাওয়ার যে হিসেব নিকেশগুলো আছে, তারাও শিক্ষার্থীরা অর্থাৎ যারা ভোটার আছেন তারাও সেই চাওয়া পাওয়ার হিসেব নিকেশগুলো করছেন, তারা ইশতেহারগুলো শুনছেন এবং বিবেচনা করে দেখছেন যে কারা তাদের সেই চাওয়া পাওয়া পূরণ করার মতো বেশি সক্ষমতা রাখে এবং তারা সেই দিকেই তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে এই নির্বাচিত করে আনবেন বলে এখানকার শিক্ষার্থীরা বলছেন। তো সব মিলিয়ে রাকসু নির্বাচনের যে শেষ মুহূর্তের যে ব্যস্ততা, সেটি আমরা লক্ষ্য করছি এবং এই বিকেল সময় সাধারণত ক্যাম্পাসে স্টুডেন্ট কমে যায়, কিন্তু এখন পর্যন্ত কমেনি। সবারই একটাই আকাঙ্ক্ষা যে রাকসু নির্বাচন যে পরশুদিন আছে, সেটিতে যারা বিজয়ী হবে তারা তাদের অধিকার এবং দাবি দাওয়াগুলো নিয়ে কাজ করবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে রাকসু থেকে সবশেষ অবস্থা। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি। সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। সয়াবিন তেলের দামের তারতম্য ঘটলে সরকার তার সবটুকু সক্ষমতা ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি। আমি ICMAB এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট ICMAB থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি। তো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে ভূমিকা রাখতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার মিশরে শান্তি সম্মেলন শেষে হোয়াইট হাউসে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, রুশ নেতৃত্বের কাছে দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে এরদোয়ানের।
তারা তাকে সম্মান করে। রয়টার্স জানায়, গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এরদোয়ান, যেখানে ইউক্রেন যুদ্ধে ন্যায়সঙ্গত স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে শুক্রবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের লক্ষ্যে রাশিয়াকে চাপে ফেলতে সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গেও বৈঠক করবেন তিনি। কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন মাঠে একই দিনে উদ্বোধন হলো অ্যাস্ট্রো টার্ফ। মঙ্গলবার সকালে কমলাপুরের টার্ফ উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ফিফার অর্থায়নে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে নতুন দুটি টার্ফ। বাফুফে ও গ্রিনফিল্ড নামের একটি প্রতিষ্ঠানের সমন্বয়ে টার্ফের তদারকি চলবে। আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ। মাঠগুলোতে মহানগর লীগ ও বয়স পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামের আধুনিকায়ন করারও চিন্তা করছে বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সদস্যগণকে অনুরোধ জানাচ্ছি। বাফুফে ফিফার অর্থায়নে একটা এক্সেলেন্স সেন্টার করার বিষয়ে কাজ করে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা রামুতে একটা জায়গা কনফার্ম করেছি, 15 একর জায়গা, যেটা আমরা বাফুফেকে দিব এবং সেখানে অদূর ভবিষ্যতে আমাদের একটা এক্সেলেন্স সেন্টার থাকবে ডেডিকেটেড ফর ফুটবল। আপনারা জানেন বাইরেও আমরা শুধুমাত্র যেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের পূর্ববর্তী সময় ছিল সেগুলো সংস্কার ছাড়াও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছি। ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোকে এবং ফিফার হেড অফ ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান শেখ বিন আল খালিফাকে, কারণ ওনারাই কিন্তু ফরওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে এই আর্টিফিশিয়াল টার্ফ আজকে আমাদেরকে সহযোগিতা করেছে। এই আর্টিফিশিয়াল টার্ফের নিচে কিন্তু 3 ফিট বেস আছে, যেন ভবিষ্যতে বৃষ্টি পড়লে পানি জমে না থাকে। শেষ করবো এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে 9 জনের মৃত্যু। 5 ঘন্টা পরেও আসেন নিয়ন্ত্রণে, হতাহত বাড়ার সংখ্যা ফায়ার সার্ভিসের। পিয়ার সহ 5 দাবিতে জামায়াত সহ সমমনা 6 দলের মানববন্ধন। জন আগ্রহ না থাকলেও জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ রিজভির। এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই, বিকল্প না জানালে প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। স্বৈরতান্ত্রিক আচরণ বলছেন দলটির নেতারা। এমপি ও শিক্ষকদের মার্চ টু সচিবালয়ে আটকে দিল পুলিশ। 3 দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা। পঁয়ত্রিশ বছর পর কাল চাকসু নির্বাচন। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। রাকসুতে আচরণ ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।